আমি পদ্মজা, পর্ব ১৬। লেখক ইলমা বেহরোজ। টিনের চালে ঝুম ঝুম শব্দ। বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর ঠেকছে পদ্মজার কাছে। এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলছে পরিবেশ। সে কাঁচুমাচু হয়ে কোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসছে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামিয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করল। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটি বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসল। আমির আবার বলল, শুনছেন? ডোক গিলে কথা বলার চেষ্টা করলো পদ্মজা। কি অদ্ভুত, কথা আসছে না। এক করে গলা পরিষ্কার করতে চাইল সে। বলল, আমি দরজা খুলব না। কোনো উত্তর এলো না, শুধু বৃষ্টির ধ্বনি শোনা গেল। এক সময় পুরুষালী কণ্ঠটি বলল, আচ্ছা, খুলতে হবে না, দয়া করে আপনি শুধু ভয় পাবেন না। আপনি চলে যান, বৃষ্টিটুকু থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনাদের বাড়িতে উঠা। আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা অনুমান করে নিল লোকটি শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে, তবুও সাবধানের মান নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসল। আগের থেকে ভয় কিছুটা কমেছে। আমিরের কণ্ঠ শোনা গেল, শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন। আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা। সুন্দর নাম। আমার নাম জিজ্ঞেস করবেন না? জানি। আমির অবাক হওয়ার বান ধরে প্রশ্ন করল, কিভাবে? আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয়ে কাঁপছিলেন, নামও শুনেছেন? আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসল। কেন হাসল জানে না। আমির পুনরায় বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? সাহসিকতা প্রমাণ করার জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ বেশি আসে। আমির হাসতে হাসতে বললেন, বেশ কথা জানেন তো। চলমান প্রসঙ্গ এড়িয়ে পদ্মজা বলল, বৃষ্টি কমলেই কিন্তু চলে যাবেন। তাড়াতে হবে না, বৃষ্টি কমলেই নিজে থেকেই চলে যাব। কষ্ট নেবেন না, খালি বাড়ি তো, তাই বলছি। বাকিরা কোথায়? এটা মোরশেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে। ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাক নাম বাবু। এই নামে আব্বা আর আম্মা ডাকে। ভালো নাম আমির। পদ্মজা আর কথা দীর্ঘ করল না। বজ্রপাত থেমে গেছে, বৃষ্টি রয়ে গেছে। আমির জিজ্ঞেস করল, বাকিরা কোথায়? আব্বা আম্মা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আর আমার 2 বোন আর ভাই নানা বাড়ি, বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো, অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোরশেদের বাড়িটা তিনি চেনেন না, তাই কোন দিকে যেতে হবে বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থাও ভালো না। রাস্তাঘাটেও মানুষ নেই, ঝড়ো হাওয়া বইছে। আর কিছুটা পথ হাঁটার পরই আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠে পড়েন। রজিম আলী বারান্দায় বসে হুকা টানছিল। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেলুনিতে দবদবে সাদা বাসন্তীকে দেখে সে অবাক হয়ে এগিয়ে এলো। বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করল, ক্যাডা আপনি? কারে চান? বাসন্তী কেঁপে উঠলেন। গাড় গুড়িয়ে রজিমকে দেখে লম্বা করে হেসে বললেন, হুট কইরা মেঘখানা আইয়া পড়ল তো। তো আপনি কার বাড়িতে যাইতেন? মোরশেদের বাড়ি। রজিম আলী বিরক্তি নিয়ে সরে গেল। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দিয়ে বলল, মোরশেদদার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়ে যান। গ্রামের মানুষ তো জানে না তার আর মোরশেদের সম্পর্ক কি। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত হবে। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলল, গ্রামবাসীকে বলা উচিত, নয়তো নিজের অধিকার তিনি কখনো পাবেন না। একমাত্র গ্রামবাসীই পারবে তার জায়গা শক্ত করে দিতে। বাসন্তী রজিম আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রজিম আলীর চক্ষুদ্বয় যেন কটর থেকে বেরিয়ে আসতে চাইল। মোরশেদের বউ? বার কয়েক চোখ পিট পিট করল সে। কি বললেন? কার বউ? মোরশেদের বউ। মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ হতে থাকে রজিমের। সে প্রবল উৎসাহ নিয়ে বলল, এর পরের বউ জানে?
না। থাহেন কই আপনি? রাধাপুর। লুকাইয়া রাখছিল বিয়া কইরা? হ। এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায়, আমার সঙ্গে সংসার করতে চায় না। তাই আমি আমার অধিকার নেয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই। আপনারা আমারে সাহায্য করেন। গ্রামবাসী ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না। রজিমালি প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে বাহাদুরের মতো বলে উঠল, আপনারে জায়গা করে দেওন আমরার কাম। আপনি চিন্তা কইরেন না। মেঘটা খালি কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তীর চোখ মুখ জল জল করে উঠল। অবশেষে একটা ভরসা পাওয়া গেল। রজিমালির প্রতিশোধের নেশা পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দেওয়ার শপথ করেছে সে অনেক আগেই। বাসন্তীকে ভরসা দিয়ে সে বলল, আপনি বইয়া থাহেন, আমি আরো কয়েকজন লইয়া আইতাছি। রজিমালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে গেল লোকবল আনতে। সৈয়দ রজব মালেক কামরুলকে নিয়ে ফিরে এলো। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার ওপর বজ্রপাত জ্বর নিয়েই ছুটে এসেছেন। পদ্মজা উসখুস করছে। টয়লেটে যাওয়ার প্রয়োজন। প্রসাবের বেগ ক্রমাগত বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। ঘরে পায়চারি করল কিছুক্ষণ। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। এরপর কাচি কোমরে গুজে আয়াতুল কুরসি পরে বুকে ফু দিয়ে দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদয় স্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অবধি। কাপা পায়ে আমিরের পাশ কেটে গেল। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল ঘরে, আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণ আক্রমণ করত। যেহেতু করেনি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে গাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে সেন্টু গেঞ্জি। শার্ট ভিজে যাওয়াতে বারান্দার দড়িতে রেখেছে, যাতে বাতাসে শুকিয়ে যায়। যেন রূপকথার জগতে হারিয়ে গেছে। এমনভাবে আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে, জানা ছিল না। পদ্মজা লজ্জা পাওয়ার পাশাপাশি বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। তাই সে বলল, আপনি এবার আসুন। কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি? এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো। চোখের দৃষ্টিতে আকুতি ফুটে উঠল। দয়া করে চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও আমির পদ্মজার নজরে পড়ে। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির নিচে কাটা দাগ। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আব্বা আম্মা চলে আসবে, চলে যান। আমির অপলক নয়নে তাকিয়ে আছে। তার নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্তি করে তুলল। এত গাড় তেরা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে দুজন তাকালো। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে ঘরে ঢুকে পড়ল সে। রজিমালি চেঁচিয়ে ডাকল, কইরে মোরশেদদা, আকাম কইরা এখন লুকাইয়া আসুস কেন? বাইর, তোর আকাম দইরা লই আইছি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে। গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হয়। কামরুল বলেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আসেন কেমন? এই তো আসি। তাই এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রজিমালি প্রশ্ন করলেন, বাড়িতে কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিত 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলেছে। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত দেওয়ার স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রজিমালি চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি। সমাজ থেকে কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির বরকে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বলল, তোমার কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতাছি, উনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করেছেন আপনারা?
সৈয়দ আমিরের কাছাকাছি বয়সের, ব্যক্তিগত শত্রুতা আছে তাদের মধ্যে। সৈয়দ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই, তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা, আকাম করবি আর সাইরা দিমু। রাগে অপমানে আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে, রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সঙ্গে লাল চোখ ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার খায়নি সে, তবে আজ সুযোগ পেয়েছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ডোক গিলে বলল, চোখ উল্টায়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতাছি না। আমির রাগে শক্ত হাতে থাপ্পড় বসালো সৈয়দের কানে। মুহূর্তে সৈয়দের মাথা বন বন করে ওঠে। ততক্ষণ রজিমের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে টর্চ, হারিকেন। রাতের আঁধার নেমে এসেছে। আমির আবারও সৈয়দকে মারতে গেলে কয়েকজন এসে তাকে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশের স্বরে বলল, শিউলির আম্মা, কয়েকজনের লইয়া মাইয়াডারে বাইর কইয়া আনো, লুকাইছে নদী, গ্রামটা নদীদের বীরে ধ্বংস হইয়া যাইতাছে। পদ্মজা মাটিতে নতুজানু হয়ে বসে কাঁপছে। তীব্র কাঁপুনি পা থেকে মাথার চুল অবধি। বাইরের প্রতিটি কথা তার কানে এসেছে। চারপাশ যেন বন বন করছে। শিউলির আম্মা পদ্মজার ঘরে আসে। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে। পদ্মজাকে খুব পছন্দ করে সে, তাই পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির, পদ্মজার সঙ্গে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করিনি, সবাই ভুল বুঝছে। রিনা নামের একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণাভরা কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছালো না পদ্মজার আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের, সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে বাহিরে। কখনো গোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পরে রইল ঘরে। ৩-৪ জন মহিলা শক্ত করে পদ্মজার বাহু চেপে ধরে রাখে। সবাইকে অপেক্ষা করে পদ্মজা ঘৃণাভরা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করেছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা বাড়িতে ঢুকে দেখে কোলাহল। সে ভয় পেয়ে গেল। জ্বরের তোরে কাঁপছে পূর্ণা। একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা। মুহূর্তে তার জ্বর উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, আমার আপাকে এভাবে ধরেছেন কেন? আপা, এই আপা, কাঁদছ কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করিনি পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক পুড়ছে, পুরো শরীর ব্যথায় বিষিয়ে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনকে এভাবে ধরেছেন কেন? ছাড়েন। পূর্ণা দমকে উঠল। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের গতরে রস বাইরা গেছিল, এজন্য খালি বাড়িতে বেডা সেরা ডাইকে আইনা রস কমাইছে। নোংরা কথাটি শুনে পূর্ণার গা শিউরে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন, হের মাইয়াটাও এমন হইছে। নিজেও এমন কিচ্ছা করলো, মাইয়াও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মায় এক বেশ্যা, মাইয়ারও বানাইছে আরেক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব। আক্রোশে তার শরীর কাঁপতে থাকলো। রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে রাগে চেঁচিয়ে উঠল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে যায়। তার লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়েছে। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মার আগে ফসফস করছে। গ্রামের কিছু মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতরে কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে এলো। পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করতে শুরু করলো। কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্দা লাগবো। পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সৈয়দ সহ আরো 3-4 জন এগিয়ে আসে। অন্ধকারে ভিড়ের মাঝে বাজেভাবে নিগৃহীত হলো পদ্মজা, পূর্ণা, প্রেমা।
কয়েকটা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল খুব সহজে। 3 বোনের কান্না, তাদের আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল। পাতা দেওয়ার কেউ ছিল না।